তুমি যদি তোমরা শিক্ষিত মানুষ, দেশে অনেক ধরনের কাজের সুযোগ আছে। তুমি যদি অর্থনৈতিক বা ফিনান্সিয়াল সলভেন্সিকে জীবনের মোঠু মনে করো, তাহলে তোমরা এখন থেকে এই সময় ওয়েস্ট না করে, যেহেতু অনার্স শেষ করে ফেলছো, আমরা সবাই দুইটা বিষয় চাও। একটা হচ্ছে শুধু অর্থনৈতিক বা শুধু ফিনান্সিয়াল সলভেন্সি কিন্তু মানুষকে মুক্তি দিতে পারে না। একটা মানুষ সৃষ্টির সেরা যে হিসাবে মানুষ স্ট্যাটাস চায়, মানুষ পজিশন চাই। হ্যাঁ, তাহলে যদি তুমি একটা ভালো পজিশনে থেকে টাকার মালিক হতে চাও, ভালো পজিশনে থেকে সমাজের মধ্যে মানুষের জন্য কাজ করতে চাও, তুমি কোনো পজিশন না নিয়েও মানুষের জন্য কাজ করতে পারো। রাস্তার ধারে যে টং ব্যাপারী চা বিক্রি করছে, এরা মানুষের জন্য কাজ, কিন্তু ঠিক না? এক জায়গা থেকে চিনি, আরেক জায়গা থেকে দুধ, আরেক জায়গা থেকে পাউরুটি এনে এক জায়গায় এনে সে সেবা দিচ্ছে, এটাও কিন্তু সার্ভিস। এই জন্য মানুষের সেবা করার জন্য তোমার বিসিএস ক্যাডার হতে হবে, এই ধরনের চিন্তা কিন্তু অসত্য, অযৌক্তিক। সব কাজই কি মানুষের জন্য সেবা। সকালে ভেরি আর্লি ঘুম থেকে উঠে পড়াশোনা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে নিজের অ্যাকচুয়াল পরীক্ষা, তুই চাকরিটা পাবি, রিটেন পরীক্ষাটা দিয়ে রিটেন পরীক্ষার মার্কসের ভিত্তিতে তোমার জবটা হবে। এখন কিন্তু প্রিলিমিনারিতে তোমাকে পাস করতে হবে। কথার একটা সামারি হচ্ছে, প্রিভিয়াস কোয়েশ্চন থেকে অলমোস্ট 60% আসে। এখন তুমি প্রিভিয়াস প্রশ্ন পড়ে গেছো, আমরা যা পড়ি তাকে আমাদের 100% মনে থাকে? কারো পক্ষে এতে সম্ভব না। আমরা যা পড়ি তার আমাদের 100% মনে থাকে না। যেহেতু অ্যাবসলিউটলি মনে থাকে না, 60% কমন আসলে আমি কি 60%ই অ্যান্সার করতে পারবো? না, দেখা যাচ্ছে আমি 45%, সর্বোচ্চ 50% অ্যান্সার করতে পারি। আরও 10% কিন্তু আমার অন্য জায়গা থেকে, যেগুলো প্রিভিয়াস কোয়েশ্চনের বাইরে আসবে, ওখান থেকে 10 নাম্বারটা এনে আমাকে 60তে পৌঁছাইতে হবে, যদি 60% মার্কস পেয়ে পাস করতে হয়। ক্যালকুলেশনটা বুঝো, কথা শুরু হয়ে গেছে কিন্তু। যদি 60, এখনও কিন্তু ওই হিসাবটা এখনও রয়ে গেছে, ওই হিসাবে চেঞ্জ আসেনি। আবার বলো, তাহলে আমার পাস করতে কত নাম্বার লাগবে? 60%। 60% মানে 200 নাম্বারের মধ্যে কত নাম্বার? 120। তাহলে 60% নাম্বার পেতে গেলে আমার প্রিভিয়াস প্রশ্নই 60% আসে। এটা কখনকার কথা? 34তম বিসিএসের কথা বলছি। তো 60% আমি যদি প্রিভিয়াস কোয়েশ্চন সব একেবারে অনেক বেশি ভালোভাবে আত্মস্থ করি, তাও আমার 50%-এর বেশি অ্যান্সার করা সম্ভব না। আরও 10% আমার লাগবে অন্য জায়গা থেকে অ্যান্সার করা। এখন আমাদের কততম বিসিএস থেকে সিলেবাস দেওয়া হয়েছে? 35 থেকে কততম পর্যন্ত এই একই ধারায় চলছে? 45। এই 45-এর মধ্যে এখানে প্রিভিয়াস প্রশ্ন এখন রিপিট হয় কত পার্সেন্ট? 50%। তাহলে আমি যদি বাজার থেকে একটা এমসিকিউ বই নিয়ে এমসিকিউ বইটা পড়ে, ওই বইটাকে যদি আমি টোটালি ডাইজেস্ট করে ফেলি, আমার কি 100% মনে থাকবে? থাকবে না। 100% যদি মনে না থাকে, তাহলে আমার সর্বোচ্চ মনে থাকবে মনে করো কত পার্সেন্ট? এতটুকু কিন্তু সম্ভব যদি তুমি কোচিং করো। কারণ কোচিংয়ে একটা সিলেবাসকে কমপক্ষে 4 থেকে 5 বার ঘুরিয়ে পরীক্ষা নেওয়া হয়। এখন তুমি যদি কোচিংয়ের পরীক্ষাগুলো দাও, শুধু প্রিভিয়াস প্রশ্নের উপর নির্ভর করো, তোমার কিন্তু অলমোস্ট 40% প্লাস মনে থাকবে। কারণ এটা একই পড়া বারবার পড়া হয়, এই জন্য যদি কোচিং করো। এখন এই 40% থেকে কিন্তু পাস করার জন্য আমার দরকার কত পার্সেন্ট? 60%। এখানে আরও কত পার্সেন্টের গ্যাপ থেকে যায়? 20%-এর গ্যাপ থেকে যায়। এই 20%-এর গ্যাপ কিন্তু যুজন গ্যাপ, অনেক বড় গ্যাপ। তো আমি প্রিলিমিনারিতে পাস করার জন্য কি শুধুমাত্র প্রিভিয়াস প্রশ্নের উপর নির্ভর করলে চলবে, নাকি আরও বেশি কিছু লাগবে? বেশি কিছু লাগবে। এখন আমার ওই পয়েন্টটা ছুটে দেবে বলে আমি পয়েন্টটা একটু বলি। তাহলে আমি তোমাকে 45তম অলরেডি লিখিত হয়ে গেছে। 45 থেকে আলাদা কেন? সরকার কি এরকম কোনো আলাদা করে সিলেবাস দেয়া অথবা পরীক্ষার মান বন্টনের মধ্যে কোনো পরিবর্তন কি আদৌ এনেছে, নাকি আপনারা এমনিতে বলছেন? এনেছে। ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি বিষয়ভিত্তিক, এখানে যদি আমি 10 মিনিটও কাটাই, এর তোমার লাভের কাজ। কারণ হচ্ছে যে তুমি যখন প্রশ্নের ভেতর থেকে পিএসসির মধ্যে পরিবর্তনটা কি, তুমি যে যুদ্ধের জন্য যাচ্ছ, ওই যুদ্ধের জন্য ওই যুদ্ধটা কেমন, ওই পরীক্ষাগুলোতে তোমার কী ধরনের পরিস্থিতির শিকার হতে হবে, এই ব্যাপারটা ভালোভাবে এখন থেকে যদি বুঝো, তাহলে নিজেকে ওভাবে প্রস্তুত করতে পারবা। তুমি ধরো একটা এক্সট্রা বই পড়ছো, এক্সট্রা বই থেকে জিনিসটাকে কীভাবে বিশেষে কাজে লাগাতে পারবা। একটা পত্রিকার আর্টিকেল পড়ছো, কীভাবে কাজে লাগাবা। ইউটিউবে একটা ভিডিও দেখছো, ওখান থেকে কোনো তথ্য কীভাবে কাজে লাগাবা। এই কাজে লাগাবার জন্য তুমি যে বিসিএস পরীক্ষাটা দিতে যাচ্ছ, পরীক্ষার ধরন, পরীক্ষাটা কীভাবে হচ্ছে, পরিবর্তনগুলো কী আসছে, এই জিনিসগুলো যত ডিটেল জানবা তত তোমার লাভ। সুতরাং এখানে আমি সময় কাটানো, এটা তোমার ইফেক্টিভ বিষয়।
ধরো পরিবর্তনগুলো কীভাবে আসছে, আমি 45কে উদাহরণ হিসাবে রাখবো। এখন 45-এর পরে 46 থেকে আরও বড় পরিবর্তন হবে, এই ব্যাপারটা পিএসসি চেয়ারম্যান অলরেডি বলে দিয়েছে এবং এটা পত্রপত্রিকায় অনেক পত্রিকায় আসছে। বিশেষ করে আমি প্রথম আলোকে রেফারেন্স করে দিয়ে বলি, কারণ ওরা তো ফাউ নিউজ ভিত্তিহীন নিউজ করবে না, তো যেন তুমি বিষয়ের গভীরে ঢুকতে পারো এবং কাজে লাগাতে পারো। যেমন ধরো বাংলাতে এখানে বাংলায় কি আসে, মনে করো বাংলায় সাহিত্য থেকে প্রশ্ন আসে, বাংলায় ব্যাকরণ থেকে প্রশ্ন আসে, বাংলায় কোত্থেকে প্রশ্ন আসে, এটা কি লিখলাম, রাইটিং, এটা বিরোচন, কেমন যেন বিরোচন বলতে অনেক কিছু বোঝাই, এই জন্য আমি এটাকে বললাম কি রাইটিং। এখানে নিচের দিক থেকে শুরু করি, মনে করো রচনা আগে আসতো পাঁচটা রচনা থেকে একটা রচনা লিখতে হতো, কিন্তু 45-এ রচনা আসছে কয়টা, একটাই লিখতে হবে। বুঝতে পারছি? রিটেন পরীক্ষার রচনার নাম্বার কত জানো? বলো। 40। একটা সময় কত ছিল? 100। হ্যাঁ, এখন তোমরা নিজেরা বলো, বিসিএসের মতো অতি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই সিদ্ধান্ত ঠিক আছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিক আছে। কারণ কি জানো? কারণ 5টা রচনা আসছে, ওর কাছে যেটা কমন পড়ছে ও লিখে ফাড়ে ফেললো, অথচ তুমি অনেক মেধাবী স্টুডেন্ট, তোমার কাছে ঘোরানো চক্রে 5টা থেকে একটাও কমন পড়ে নাই। তোমার রচনা লেখার মধ্যে 40 নাম্বার মানে কত বড় পার্থক্য সৃষ্টি করার জায়গা, খেয়াল করে দেখছো? এই জন্য একটা যখন, তখন লেভেল প্লেইং ফিল্ড, কারো কাছে ভাগ্যক্রমে ওটা যদি কমন পড়ে যায় পড়লো। আর বেসিক কোর্সের উদ্দেশ্য কি জানো? বেসিক কোর্সের উদ্দেশ্য হচ্ছে একটা দিক, হোয়াট এভার দ্য ইস্যু, হোয়াট এভার দ্য টপিক, হোয়াট এভার দ্য সাবজেক্ট, তুমি স্মার্টলি লিখতে পারবা। তোমাকে লেখাগুলো শেখানো হবে প্রথম 1 বছর ধরে। আমি বুঝতে পারছি? বিশেষ পরীক্ষার প্রস্তুতি মানে যে শুধুমাত্র একটা গাইড কিনে বিগত বছরের প্রশ্ন মুখস্থ করা নয়, এই কথাটা দিয়েই তো আমার আজকের বক্তব্য শুরু। বুঝতে পারছি কি না? মুখস্থ করা নয়, বিসিএস অ্যাকচুয়াল পরীক্ষা হচ্ছে রিটেন পরীক্ষার প্রস্তুতিটা নিতে হবে ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফ্রম দ্য ভেরি স্টার্টিং পয়েন্ট অফ ইউর প্রিপারেশন। কথা বলছো? শুরু থেকেই তোমাকে প্রিপারেশনটা শুরু করতে হবে এবং তোমার এখানে ডেভেলপ করতে হবে রাইটিং স্কিল। মানে শুধুমাত্র তুমি ইংরেজিতে কিছু ট্রান্সলেশন শেখানো হবে, ইংরেজিতে কিছু বাক্য লেখা শেখা হবে, ওরকম না। বাংলা রাইটিং স্কিল দুর্বলতা আছে এবং বাংলা শুধুমাত্র রাইটিং স্কিলের কারণে তুমি পিছিয়ে যাচ্ছ, এই ব্যাপারটা তুমি কখনো খেয়াল করো নাই। এটা আমরা খেয়াল করাবো তোমাকে, তুমি যেন অ্যাডভান্স থাকো। ধরো 40 নম্বরের একটা এসে, এই এসে কারোই কমন পড়ে নেই, তোমার লেখা আর অন্য আম জনতা 10 জনের লেখার মধ্যে যেন পার্থক্য থাকে। বুঝতে পারছি? টু দ্য পয়েন্ট। কীভাবে একটা রচনা জিনিসটা কি দেখি বলো, রচনা নিয়েই কথা শুরু, যেটা নিয়ে তুমি ভাবোই না, যেটাকে তুমি কখনো গুরুত্বই দাও না। ইংরেজিতে 40 নাম্বার, বাংলায় 40 নাম্বার, ইংরেজি রচনার মান কত জানো? 50। তাহলে একটা রচনা লিখবা, এখানে কিন্তু শব্দ সীমিত, এখানে লেখা আছে উইদিন 1000 ওয়ার্ড। কত শব্দ? তাহলে 1000 শব্দের মধ্যে কোয়ালিটি একটা লেখা উপস্থাপনার জন্য তুমি চাইলে তো 2000-3000 শব্দের ইচ্ছে মতো লিখবা, ওরকম অপরচুনিটি তো নাই। আর বেশি লিখলে বেশি নম্বর, এমন তো না। তাহলে রচনাতে যে কিভাবে একটা সৃজনশীলতা, একটা ইউনিকনেস এনে উপস্থাপন করা যায়, এই জিনিসটা তোমাকে আগে থেকে শেখানো দরকার। কথা বুঝতে পারছি? এই জন্য বেসিক কোর্সের অনেকগুলো স্টেপ থেকে, এখানে কী আছে জানো? এখানে অনেকগুলো স্টেপ থেকে, যেমন ডিবেট আছে। আমি কাজ করতে গিয়ে দেখেছি অনেক বেশি পরিশ্রম করে স্টুডেন্ট কেউ সাকসেস পাচ্ছে না, আবার কেউ টিউশন করে 4টা, লাইব্রেরিতে বসে, লাইব্রেরিতেও তার একটা গার্লফ্রেন্ড আছে, এটা নিয়ে টঙের মধ্যে চা খাইতে যায় ডেলি 18 বার, কিন্তু সে এডমিন কার্ড পেয়ে গেছে। আর একজন গার্লফ্রেন্ড নাই, মাথায় 24 ঘন্টার মধ্যে মানে 26 ঘন্টা টুপি থাকে, তারপরে উপরের দিকে তাকায় না, লাইব্রেরির কোণা থেকে এদিক ওদিক উঠে না, পরিশ্রমের পরে পরিশ্রম, 3টা বিসিএস দেওয়ার পরেও বেচারা প্রাইমারি স্কুলে টার্গেট করছে, ওটাতেই সে এমসিকিউ পাস করতে পারতেছে না। এখানে নিশ্চয়ই গলত আছে। একটা কথা আমি সবসময় বলি, তুমি পরিশ্রম করছো, তুমি একজন ইয়াং, এনার্জেটিক, সক্ষম, সুস্থ একজন মানুষ, তুমি একটা পরীক্ষা পাস করার জন্য তুমি টার্গেট করে পড়াশোনা শুরু করেছো। এই তুমি 2 বছর পড়াশোনা করার পরেও তুমি তোমার জায়গা পর্যন্ত পৌঁছতে যদি তুমি না পারো, তাহলে 2টা সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে ওই জায়গায় পৌঁছাবার জন্য যে পরিমাণ পরিশ্রম দরকার তুমি সেই পরিমাণ পরিশ্রম করো নাই। দ্বিতীয় কথা হচ্ছে তুমি যথেষ্ট পরিশ্রম করেছ, কিন্তু তোমার পরিশ্রম করার পন্থায় ভুল ছিল। এই 2টার বাইরে আর কোনো সমস্যা থাকতে পারে না। একটা মানুষ পরীক্ষা পাস করতে পারে না এরকম কোনো সমস্যা। কারণ
আমি যখন ক্লাস 5-এ 6-এ 9-এ পরীক্ষা দিচ্ছিলাম তখন আমাদেরকে লাঠি নিয়ে বসে থাকতো মা পিছনে, ঠিক না? টিচার মারছে, পিটাইছে, হাই স্কুলে কত দাগ পিটি, ঠিক না? হ্যাঁ, তো কিন্তু এখন কি আমাকে কেউ পিটিয়ে পিটিয়ে পড়াচ্ছে নাকি নিজ গরজে পড়ছি? নিজ গরজে কাজ করার পরে যদি কোনো মানুষ ব্যর্থ হয় তাহলে এই ব্যর্থতার মধ্যে নিশ্চয়ই সিস্টেমগত ভুল ছাড়া আর কোনো ভুল নাই। কারণ তুমি নিজ তাগিদে পড়ছো, তো নিজ তাগিদে চেষ্টা করলে মানুষ কোনো জায়গায় ব্যর্থ হয় না। তাহলে এসে এখানে এক্সট্রা কাজগুলোর মধ্যে যেমন ডিবেট হবে নেক্সট উইকে ডিবেটের বিষয় আমরা রেখেছি। তোমরা ওই দিন কিন্তু ডিবেটের সময় থাকবা। ডিবেট বলতে তুমি আলাদা একটা দিন তোমাকে গাড়ি ভাড়া খরচ করে এখানে আসতে হবে এরকম করে রাখি নেই। এটা হচ্ছে মনে করো নেক্সট স্যাটারডে, আজকে শনিবার, নেক্সট শনিবারে ডিবেট হবে, ক্লাস হবে। এখানে 2 ঘন্টার একটা ক্লাস থাকবে। ক্লাসের পরে 1 ঘন্টা তো 1 ঘন্টা বসে এখানেই স্টুডেন্টরা ডিবেট করবে, টিচার বিচারক থাকবে। তারপরে 3 জন 2 গ্রুপে, একটা গ্রুপের নাম 71 আর একটা গ্রুপের নাম 52। এই 2টো গ্রুপের ক্যান্ডিডেটরা ডিবেট করবে, অন্যরা শুনবা। তাহলে স্যার এগুলো ব্যাখ্যা কাম, এগুলো মানুষ ডিবেট শুনে? তোমার জীবনে ভার্সিটি ক্যাম্পাসে বিভিন্ন জায়গায় ডিবেট করা আর এখানে করা বেশ কম আছে। কারণ এখানে তো আমরা আওলা জাওলা র্যান্ডম কোনো কিছু করব না। এখানে আমরা এমন বিষয়ে কাজ করাবো যে এই বিষয়টা নিয়ে কোনো একটা স্টুডেন্ট ডিবেট করতে গিয়ে ওই বিষয়ে এমনভাবে গভীরভাবে জানবে, ওই বিষয়ে যে কোনো বিষয় সে লিখতে পারবে, ওই বিষয়ে যে কোনো টপিক সেই লিখতে পারবে। কারণ সে পক্ষে বিপক্ষে যুক্তি খণ্ডনের জন্য, জিনিসগুলো উপস্থাপনের জন্য সে শিখবে, আবার লিখতে পারবে। আর যে ভালোভাবে লিখতে পারে সে ওখান থেকে যদি কোনো এমসিকিউ প্রশ্ন আসে সেটাও নাই, সে গড় করে অ্যান্সার করতে পারবে, ওখানে তার তো অপশন নিয়ে আর সমস্যা হবে না। আর যা সে ডিবেট করা, বিতর্ক করার জন্য যে বিষয়ে সে বলবার যোগ্যতা রাখে ওটা তো সে ভাইভাতে ভালোভাবে বলতে পারবে। কেন রাখা হয়েছে ব্যাপারটা বুঝছো? এই জন্য দেখো সংবিধানের একটা বিষয় নিয়ে বাংলাদেশের যে সরকার ব্যবস্থার একটা ইস্যু নিয়ে সংবিধান রিলেটেড প্রথম সপ্তাহে ডিবেট হচ্ছে। ডিবেট একটা কাজ। আর একটা কাজ হবে এখানে রচনায় প্রতিযোগিতা হবে অনেক বেশি, প্রতি সপ্তাহে অলমোস্ট রচনা থাকবে। তাহলে স্যার এত বাক্যা কাম, রচনা আবার প্রতিযোগিতা, এগুলো কি ছোটোবেলায় স্কুলে কলেজে দেখতাম, কোনোদিন পাত্তাই দিয়ে নেই। এখানকার হিসাবটা নামে রচনা প্রতিযোগিতা, এখানে হিসাবটা অন্য জায়গায়। আমি ওই জিনিসটা আমার লাগবে, এখনও শেষ হয় নাই, আমি জিনিসটা দেখাই। মনে করো এখানে বাংলায় একটা রচনা লিখতে হয় না, এটা কত নাম্বার বলছিলাম? 40। আচ্ছা, এবার দেখো তোমার একটা বিষয় আছে কি বাংলাদেশ বিষয়গুলিতে 45তম বিসিএসে বাংলাদেশ বিষয়গুলিতে টোটাল প্রশ্ন আসছে কয়টা? 20টা। টোটাল প্রশ্ন 10টা প্রশ্ন আসছে কয়টা? 10টা। একটা 20 নাম্বার করে, 10টাই অ্যান্সার করতে হবে। কোনো জায়গায় কখনোই কোনো প্রশ্ন অপশন নাই, বুঝতে পারছি? তাহলে 10টা রচনা একটা কয় নাম্বার করে? 20 নাম্বার করে। তাহলে স্যার বাংলা বিষয়গুলির প্রশ্নগুলোকে আপনি রচনা ভাবছেন? হ্যাঁ, এগুলো একটা প্রশ্নের মান যেহেতু 20, ওটার উপস্থাপনার রং হবে রচনায়, বুঝতে পারছি কিনা? এবার আন্তর্জাতিক একটা বিষয় আছে না, আন্তর্জাতিক বিষয়াবলিতে কত নাম্বার? 100 নাম্বার। তাহলে 100 নাম্বারের মধ্যে তোমার 80। আচ্ছা, এভাবে ইংরেজিতে এসে লিখতে হবে না? ইংরেজিতে এসে কত নাম্বার? 50 নাম্বার। তাহলে এভাবে বিষয়গুলো যখন তুমি ভাগ করবা, এখানে দেখা যাবে পুরা 900 নাম্বার জুড়ে ম্যাথ এবং সায়েন্স ছাড়া সব জায়গায় আসলে গুছিয়ে কোনো একটা বিষয়কে উপস্থাপন করা, লিখা, এই জায়গাটাই মূল কম্পিটিশনের জায়গা। এখন আমি তোমাকে এমন একটা বিষয়েও কাজ করাবো না যেটা বিসিএস রিটেন পরীক্ষায় লাগবে না। তাহলে ধরো তোমাকে আমি টোটাল এই প্রথম বছরটাতে টোটাল যদি আমি তোমাকে 20টা এসে নিয়ে কাজ করাই, দেখা যাচ্ছে 20টা চ্যাপ্টার শেষ করাচ্ছি। ওই 20টা চ্যাপ্টার তোমার রিটেন পরীক্ষায় লাগবে। ওটা নিয়ে তোমাকে একটা রচনা প্রতিযোগিতা, মানে আমি তোমাকে কখনোই জায়গা দিব না তুমি 10 পৃষ্ঠার বেশি লিখবা, অনেক বেশি লিখে নিয়ে আসবা। তোমাকে কাজ দেওয়া হবে কত কম শব্দে তুমি আমাকে গুছিয়ে দিতে পারো, বিষয়টাকে গুছিয়ে দিতে পারো। প্রতিযোগিতা হবে কম শব্দে লেখা, কিন্তু কত শব্দ হবে? তুমি যদি আধা পৃষ্ঠা লিখে নিয়ে আসো তাহলে তো সমস্যা, রচনা হবে না। এই জন্য কত শব্দ ওটা ধরে দিব, আর বেশি শব্দটা ধরে দিব না। অর্থাৎ অনেকে বেশিটা ধরে দেয়, আমরা ধরে দিব কোনটা? কম শব্দ। লিখে তোমাকে অভ্যাস করিয়ে ফেলবো। তোমার রচনার খাতা তোমার হাতে থাকবে এবং দেখা যাচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন তোমার নোট খাতায় এই 20টা চ্যাপ্টারের উপর 20টা সামারি রেডি হয়ে গেছে। আমি বুঝতে পারছি? বাংলাদেশ বিষয়াবলিতে অধ্যায় আছে কয়টা? 16টা। অধ্যায় আছে কয়টা?
ওখানে কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলোতে কোনো এসে লেখার মতো না, ওটা অন্য টাইপের, যেমন বাংলাদেশের সম্পদ। হ্যাঁ, ওটা নিয়ে এসে করা যাবে, কিন্তু যদি তুমি এখন এসে তৈরি করো, তুমি বিসিএস ফাইনাল রিটেন পরীক্ষাটা দেবে আজকে থেকে 2 বছর পরে। দেখেন বাংলাদেশের কৃষি সম্পদ, বাংলাদেশের মৎস্য সম্পদ, বাংলাদেশের খনিজ সম্পদ নিয়ে এখন যদি কোনো একটা সামারি রেডি করো, ওটা কিন্তু 2 বছর পরে ভ্যালিডিটি থাকবে না, কিন্তু সবগুলোর সংখ্যার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। এই জন্য কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমরা এসে নিয়ে কাজ করাবো না। কাজগুলো এই জন্য আমাদের দেখা যাবে বাংলাদেশ, আন্তর্জাতিক, বাংলা, ইংরেজি সব মিলিয়ে আমাদের 20টা টার্গেট। ওগুলো আমরা পরিকল্পিত কথা বলতেছি, আমি জাস্ট ফর এক্সাম্পল না, পরিকল্পিত 20টা এসে এভাবে তোমাকে রাইটিংগুলো নিয়ে ডেভেলপ করা হবে। এখন আমি বলছিলাম এসে নিয়ে, যেমন এসে নিয়ে তুমি ভাবো না, একটা এসে লিখতে গেলে এসে শব্দের অর্থ কী বলো তো? প্রবন্ধ। এসে শব্দের অর্থ কি? প্রবন্ধ। প্রবন্ধ মানে কি? প্রকৃষ্ট রূপে বন্ধন। গুড। দেখো, প্রকৃষ্ট রূপে বাইন্ডিং ইয়োর আইডিয়াস ইন্টু ইয়োর রাইটিং, বাইন্ডিং ইয়োর আইডিয়াস ইন্টু ইয়োর, তোমার চিন্তাগুলোকে তোমার লেখনীতে আবদ্ধ করা, তোমার চিন্তাগুলোকে উত্তমভাবে। এখন তুমি ফোন নিয়ে প্রকৃষ্ট রূপে কথাটা কি কখনো ভাবছ? ভাবো নাই তো। তুমি ভাবছ এজার নেবে ট্রেন, আমাদের একটা ট্রেন এই সেই কিছু একটা লিখে দিলা। প্রকৃষ্ট রূপে মানে উত্তমভাবে না, ভালোভাবে না। তাহলে ভালোভাবে উপস্থাপনার ঢং বা চেষ্টা তো তোমার কাছে ছিলই না, ঠিক না? হ্যাঁ, এসে শব্দের অর্থ কি জানো? এসে শব্দের অর্থ হচ্ছে ক্রিয়েটিং সামথিং নিউ, ক্রিয়েটিং সামথিং, নতুন কিছু সৃষ্টি। তুমি যখন কোনো একটা এসে লিখছো, ইউ আর দ্য ক্রিয়েটর অফ দিস পার্টিকুলার রাইটিং, দিস পিস অফ রাইটিং, ইউ আর দ্য ক্রিয়েটর। তুমি সৃষ্টিকর্তা। তুমি তো এখন তুমি যে তোমাকে যে নিজে থেকে সৃষ্টি করতে হবে এই ব্যাপারটা তুমি কখনোই ভাবো না। তুমি গাইডে যা আছে তাকেই তুমি উত্তর মনে করছো। তুমি কেন ভাবছো বইয়ে যে এই রচনাটা স্যাম্পল হিসেবে দেওয়া আছে, এটা এই লেখাটা ভালো হয়েছে, এটা মানসম্মত হয়েছে, তোমাকে কে বলছে? ওটাও তো মানসম্মত না, হতে পারে না। আবার অথবা ওটা মানসম্মত, কিন্তু ওটা এমনভাবে লেখা, তোমাকে লিখতে হবে 1000 শব্দের মধ্যে, ওখানে দেওয়া আছে 5000 শব্দ দিয়ে। এখন 5000 শব্দ থেকে কোন জায়গাটা আসলে উপস্থাপন করতে হবে, এটা কঠিন না, এটা তোমার বয়সে তুমি পারবা। তাহলে তোমার রাইটিংয়ের মধ্যে আগে এসে আসতো কয়টা? 5টা। এখন আসে কয়টা? একটা লিখতে হবে। এই জায়গা নিয়ে কাজ করতে হবে। দেখো, তুমি ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন জায়গায় তুমি যদি ক্যারিয়ার বা বিসিএস যদি তোমার টার্গেট থাকে, শুধু বিসিএস না, বাংলা মনে করো 9 গ্রেডের ভালো একটা চাকরিতে যাওয়া, তখন তোমার এই বেসিক কোর্স কিন্তু লাগবে, তোমার একটা প্রিপারেশন কিন্তু লাগবে। আমরা কিন্তু কোনো স্কিল ডেভেলপ করি না। এখন স্কিল বলতে মনে করো তুমি গাড়ি চালাইতে পারো, স্কিল বলতে তুমি আইটি সেক্টরে কোনো কাজ পারো, স্কিল বলতে তুমি ফিজিক্যাল অন্য কোনো কাজ পারো। কিন্তু যারা রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করবে, যারা সিভিল সার্ভিসে বিশেষ ক্যাডার মানেই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন অর্গানসমূহের কাজ করা সরাসরি। এই তো যে শিক্ষা হয়েছে সে শিক্ষা খাতে কাজ করবে, যে প্রশাসন হয়েছে প্রশাসন খাতে কাজ করবে, যে ট্যাক্স হয়েছে সে ওই খাতে কাজ করবে। এই তো এখন রাষ্ট্র পরিচালনার বিভিন্ন অর্গানসমূহে কাজ করার জন্য এর মধ্যে স্যার কোনো স্কিল লাগে? তোমার বোঝার মধ্যে ভুল আছে, এটাও একটা স্কিল। তোমার বিশেষ পরীক্ষায় স্কিলগুলোই নেওয়া হয়। স্কিল ওভার ল্যাঙ্গুয়েজ, স্কিল ওভার প্রবলেম সলভিং। তুমি ম্যাথমেটিক্যাল ইস্যুগুলোতে তুমি স্কিলড তুলনামূলক, বুঝতে পারছি না? ভাষাগত বিষয় উপস্থাপনায় তুমি দক্ষ। দেশের এখানে যে বিসিএসের যে বিষয়গুলো আছে, বিষয়গুলো নিয়ে কোনটা কেন বিসিএসে দেওয়া হয়েছে এই নিয়ে আমি বলবো, আমাকে মনে করাই দিও। আমি জাস্ট এটা একটু আগাই। ব্যাকরণে কোনো চেঞ্জ আসে নাই, ঠিক আগে যেভাবে ছিল ওভাবেই আসছে। সাহিত্যে আগে আসতো 10টা প্রশ্ন, একটা 3 করে কত নাম্বার? হ্যাঁ, কিন্তু এখন যেটা ঘটছে সেটা হচ্ছে একটা 6 করে 5 করে এভাবে আসছে। যখন তোমার 6 নাম্বার হবে তখন একটু বিপদ আছে। কীরকম? চর্যাপদের ভাষা সম্পর্কে লিখুন। দেখো, চর্যাপদের ভাষা একটা মিক্সড ভাষা, আলো আধারী ভাষা। এরা 3 নাম্বারের জন্য ছোটো করে গাইডের মধ্যে আছে। এই প্রিভিয়াস কিছু প্রশ্ন পড়লে ওখান থেকে অলমোস্ট কমন চলে আসতো, কিন্তু ইদানিংকালে একটু গভীর থেকে প্রশ্ন আসছে। যেমন ধরো, আমি একটা প্রশ্ন বলি, আমি গত সেমিনারেও কথাটা বলেছিলাম, আজকে আবারও বলছি। 45-এর প্রশ্ন এটা হচ্ছে, মনে করো নজরুলের বিদ্রোহী কবিতা আছে না, বিদ্রোহী কবিতা তো পড়ছো। এখন বিদ্রোহী কবিতার মধ্যে যে সকল পৌরাণিক অনুষঙ্গ আছে লিখুন। এখন বিদ্রোহী কবিতায় তুমি যদি কখনো না পড়ো, পৌরাণিক অনুষঙ্গগুলো খুঁজে বের করে লেখাটা কঠিন না?
তার মানে এখানে একটা চেঞ্জ কি চলে আসছে, এটা হচ্ছে বাংলার মধ্যে পরিবর্তনটা। তাহলে এখানে অপশন ছিল, অপশন উঠে গেছে, এখানে নাম্বার বেড়ে যাওয়ার কারণে আগে যে ছোটো ছোটো লিখে নাম্বার পাওয়ার একটা জায়গা ছিল, এই জায়গাটা কঠিন হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? একটা গেল বাংলা, ভালোভাবে খেয়াল করবো। আমি বিষয়ভিত্তিক বিষয়ভিত্তিক দুই একটা বিষয় দেখাবো শুধু। আরেকটা হচ্ছে কি ইংলিশ। ইংলিশে প্রথম 100 নাম্বারে একটা বিষয় আসতো, ওটা হচ্ছে কি প্যাসেজ। কিন্তু 34-এর আগে এরকম ছিল না, 35 থেকে 45 পর্যন্ত অলমোস্ট প্যাসেজই আসছে। এখন দেখা যাচ্ছে প্যাসেজের প্রথম যেই প্রশ্নটা, ওই প্রশ্নটা আসতো 10 নাম্বার। এখানে 10টা প্রশ্ন, এখানে 10টা প্রশ্ন, একটা 3 করে কত নাম্বার? 30 মার্কস। প্যাসেজ থেকে যে প্রশ্ন, মনে করো একটা প্যাসেজ দিল, প্যাসেজ থেকে প্রশ্নগুলোকে থিমেটিক প্রশ্ন বলো, এগুলো আমরা ইন্টারভিউ পড়ছি, এসএসসিতেও পড়ছি, এগুলোর সাথে আমরা অভ্যস্ত, অত কঠিন কিছু না। কিন্তু এখানে একটা চেঞ্জ চলে আসছে, এখানে প্রশ্ন আসছে কয়টা? 6টা। হ্যাঁ, এখন এখানে যদি একটা প্রশ্ন 6 নাম্বার করে, একটা প্রশ্ন যদি 6 নাম্বার করে হয় বা 5 নাম্বার করে হয়, ভালোভাবে খেয়াল করবা কথার কথা না, কথার আগে তুমি অনেকে এগুলো খেয়াল করবে না, অনেক তার কাছে মনে হবে আগে 10টা আসছে, তখন 6টা আসছে আর কি, এখানে আমারই কি আর হলো না। এটা পরীক্ষা পাস করার পরীক্ষা না, এটা কম্পিটিটিভ পরীক্ষা। এখানে যখন তোমার 3 নাম্বারের আসবে, 3 নাম্বারের প্যাসেজ থেকে দেখে মনে করে একটা প্যাসেজ থেকে প্রশ্ন করা হলো, প্রশ্নটা করার সময় একটা প্রশ্ন দিল একটা লাইন থেকে যখন প্রশ্ন দিয়েছে, ওই লাইনের উপর ভিত্তি করে তুমি 3 লাইন লিখে দিয়ে 3 নাম্বারের মধ্যে তুমি 2 নাম্বার পেয়ে যাওয়াটা সহজ। কিন্তু যখন এক লাইনের উপর ভিত্তি করে 6 নাম্বার লিখতে হবে, তখন কি তুমি 2 লাইন লিখলে হবে নাকি 6 নাম্বারের জন্য 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা লিখতে হবে? আর যখন ওই 1.5 পৃষ্ঠা লিখবা, ইনস্ট্যান্ট প্যাসেজের একটা সেন্টেন্সের উপর ভর করে 1.5 পৃষ্ঠা লিখা, এটা ব্যাপারটাকে একটু কঠিন হয়ে গেল না? এখানে সাইকোলজিক্যাল বিষয়টা আছে, কথা বুঝছো? একটা চেঞ্জ দেখলাম, একটা চেঞ্জ। তার মানে এখানে লেখালেখির ক্ষেত্রে নিজস্বতা অনেক বেশি লাগবে, এবং প্যাসেজ থেকে দেখে কোনো শব্দ লেখা কখনোই যাবে না। এই ব্যাপারটা আমরা আমাদের স্কুল কলেজ লাইফেও স্যাররা আমাদেরকে শিখিয়েছে, কপি করবো না, সিনোনিম ব্যবহার করবোই করবো। কিন্তু বিসিএস তো আর পাস করার পরীক্ষা না, এখানে স্পেসিফিক লেখা থাকে ডোন্ট কপি এনি ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ, কপি করা যাবে না। একবার না, আর একবার লিখে দিয়েছে কপিং ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট মে এফেক্ট দ্য ইভ্যালুয়েশন। যদি তুমি কপি করো, তোমার মূল্যায়নের এফেক্ট পড়বে। তার মানে একবার বলছে ডোন্ট কপি, আরেকবার বলছে কপিং মে এফেক্ট। আমি বুঝতে পারছি? কয়বার নিষেধ করছে? প্রশ্নের মধ্যে 2বার নিষেধ করা মানে তুমি কপি করতে পারবা, নাম্বার পাবা, 0 পাবা আর কি। বুঝতে পারছি কিনা? তার মানে কত সিরিয়াসলি ইয়াটা আসছে দেখো। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে, এটা হচ্ছে কোয়েশ্চেন 1 ছিল প্যাসেজের মধ্যে। আচ্ছা, প্যাসেজ ব্যাপারটা তো তুমি বুঝছো, এটা প্যাসেজ, এটা 1 নাম্বার প্রশ্ন ছিল, দ্বিতীয় নাম্বার। এগুলো নিয়ে এখন থেকে সচেতন হও, এগুলো জানাই তোমার একজন প্রার্থীর দরকার। একটা সেমিনারে যদি তুমি এই সমস্ত জিনিস জানো, তাহলে সেমিনারে আসাটা তোমার সার্থক। সেমিনারে যদি শুধু মোটিভেশন দিই, মোটিভেশন কীরকম জানো? সকালে ভাত খাওয়ার পরে 10টা বাজে যখন ক্ষুদে লাগে, এরকম এই মোটিভেশন হচ্ছে আজকে পাইছো, কালকে তুমি তোমার আবার বলে দেবা, কথা বুঝছো? কিন্তু তথ্য যখন তুমি পাবা, এটা তোমার জীবনে কাজে আসবে, তুমি যদি এরপরে এখানে নাও আসো। হ্যাঁ, দেখো দ্বিতীয় নাম্বার হচ্ছে কি গ্রামার, 1 নাম্বার হচ্ছে থিমেটিক কোয়েশ্চেন, দ্বিতীয় নম্বর কি গ্রামার। তাহলে আগে আমরা দেখেছি 35-এর আগে 44তম, 45-এর আগে 44-এর প্রশ্নটা দেখো, তুমি ওখানে দেখবা নামে গ্রামার, কিন্তু অলমোস্ট চলে আসছে। একটা গ্রামারের প্রশ্ন আসলেও, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচের একটা প্রশ্ন আসতো, বাকি সবগুলো প্রশ্ন আসতো বাক্য রচনা। অর্থাৎ প্যাসেজ থেকে কিছু শব্দ দিল, শব্দগুলোর সিনোনিম লিখো এবং বাক্য রচনা করো। প্যাসেজ থেকে কিছু শব্দ দিল, শব্দগুলোর অ্যান্টোনিম লিখো এবং বাক্য রচনা করো। প্যাসেজ থেকে কিছু শব্দ দিল, শব্দগুলোর নিয়ে বাক্য রচনা করো, বিভিন্নভাবে আসতো। কিন্তু এবারে চলে আসছে ডাইরেক্ট গ্রামার। এখানে কনজাংশনের ব্যবহার আসছে, এখানে একটা প্যাসেজ দিল, প্যাসেজের মধ্যে অনেক ভুল আছে, ভুলগুলো শুদ্ধ করে লিখো। এবারেও ট্রান্সলেশন আসছে, কিন্তু ট্রান্সলেশনগুলো আসছে অনেক ডিফিকাল্ট করে সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী। তাহলে এখানে 30 মার্কসের এটা হচ্ছে কি আসলে গ্রামার। এটা নিয়ে টেনশন নেই, এখন যেভাবে আসছে ওভাবে আমরা তো, তুমি ওভাবে প্রস্তুতি যদি নাও, তাহলে নাম্বার পাওয়ার জায়গাটা আগের তুলনায় এখন আরও সহজ হয়ে গেছে এই জায়গাটা। এবার তৃতীয়, এখানে বাকি 2টা নাম্বার, অর্থাৎ এখানে 30, 60, বাকি 40 নাম্বারের মধ্যে এখানে লেখার দরকার নেই, এটা মুখে বলে দিচ্ছি। একটা লেটার আসবে, লেটার লিখতে হয়, মনে করো পত্রিকার সম্পাদক বরাবর একটা লেটার লিখো এলাকায় এই বিদ্যুৎ সমস্যার সমাধান নিয়ে বা বিদ্যুৎ সমস্যা নিয়ে, এরকম। এখন এই বিষয়টা আসবে কীরকম জানো? র্যান্ডম আসবে না, এই বিষয়টা ইচ্ছে মতো আসবে না, এই বিষয়টা আসবে প্যাসেজ যে বিষয়ে আসছে, প্যাসেজের আলোকে তোমাকে লেটারটা লিখতে হয়। কারণ এখানে লেটারের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে না, একটা আর্টিকেল লিখতে হবে ছোটো করে,
আবার আরেকটা আসবে লেটারটাকে সামারি করো। আগে আসতো সামারি, এখন সামারিতেও একটু পার্থক্য আসছে, এগুলো এত লম্বা করতে চাচ্ছি না এখানে। এরপরে দ্বিতীয় 100 নম্বরে পরীক্ষা হবে, ট্রান্সলেশন আসবে 50 আর এসে আসবে কত 50 100। এই হচ্ছে তোমার রিটেন পরীক্ষা। আমি বুঝতে পারছি? তাহলে রিটেনের চেঞ্জ কি আসছে এখানে? চেঞ্জ কোথায় আসছে? এখানে। আর কোথায় চেঞ্জ আসছে জানো? এখানে সব জায়গায় চেঞ্জ আসছে। লেটারের মধ্যে, এখানে সামারির মধ্যে চেঞ্জ আসছে। এই জায়গাটা কিসের জন্য বলছি? এসে বলো না, এসে। আগে এসে আসতো কয়টা? 3টা। ওখান থেকে কয়টা লিখতে হতো? 50 নাম্বার। বর্তমানে এসে আসে কয়টা? 2টা। এখন এটা বর্তমানে বলা যাবে না, কারণ এটা শুধুমাত্র 45 আসছে। বিসিএস এর রিটেনের একটা পিএসসির বা সরকারি একটা সিলেবাস নাই? আছে। সিলেবাসে লিখা আছে একটা এসে তার মান 50। ওভাবে লিখে একটা এসে আসবে, কতটা সিলেবাসে লিখাই আছে। কিন্তু 45-এ আসছে 2টা এসে। কয়টা এসে? একটা 25 করে, 2টা এসে, এবং 2টাই লিখতে হবে। কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু একটা লিখে দিয়ে চলে আসছে, কারণ তার ধারণাই হচ্ছে একটা লিখতে হবে 45-এ। এবং রচনা মানে তোমার ধারণা হচ্ছে রচনা রিটেন বিসিএস পরীক্ষা দিব, যেহেতু পরীক্ষা দিচ্ছি তাই আমাদের একটা নোট খাতা থাকবে। এসের জন্য 10-15টা আমরা নোট করে ফেলবো। আর ওখানে কিছু এসে রাখবো সেকেন্ডারি স্টেজে, ওখান থেকে কোনো কারণে কমন আসলে ওখানে লম্বা নোট না করলেও শুধু পয়েন্টগুলো নোট করে রাখবো। ওভাবে বিভিন্ন জায়গা থেকে ডাটা জোগাড় করে ওটা শিখে পড়ে যাব, তারপরে ওখান থেকে একটা কমন আসলে লিখে আসবো। এইটুকুই তো রচনা নিয়ে আমাদের ভাবনা। কিন্তু এখন তুমি যদি ওরকম নোট টুট করো, কোনো কাজ আসবে না, কারণ রচনাতে এমনভাবে আসছে ওখানে ক্লুগুলো দেওয়া আছে, যা ক্লু দেওয়া আছে তাই লিখবে, আর বাইরে তুমি আন্দাজে এক শব্দও লেখার সুযোগ নেই। মনে করো রচনা আসছিল একজন যোদ্ধাহত মুক্তিযোদ্ধার। এখন যোদ্ধাহত মুক্তিযোদ্ধার তার বেড়ে ওঠা, তার সামাজিক অবস্থা, তার পেশা, এভাবে স্পেসিফিক কতগুলো পয়েন্ট মেনশন করে দিয়েছে। আবার আরেকটা রচনা আসছে বিশ্ব উদ্বাস্তু সমস্যা, ওয়ার্ল্ড রিফিউজি প্রবলেম। তারা উদ্বাস্তু সমস্যা, বাংলাদেশে রোহিঙ্গা একটা বড় উদ্বাস্তু সমস্যার সম্মুখীন। এখন প্যালেস্টাইন থেকে বিশাল একটা সংখ্যা সিরিয়া বা মিশরে চলে গেছে, একটা উদ্বাস্তু সমস্যা। আফ্রিকার অনেক দেশ থেকে, ইটালি থেকে শুরু করে অনেক জায়গায় উদ্বাস্তু সমস্যা। তুর্কিরা জায়গা দিয়েছে সিরিয়ার অনেক মানুষকে। এই বিশ্বের যে রিফিউজি প্রবলেম, এই প্রবলেমটা নিয়ে লিখো। এখন রিফিউজি প্রবলেম কি, কোথায় কোথায় হচ্ছে, তুমি আন্দাজি তুমি যা জানো তা লিখলে হবে না, ওখানে স্পেসিফিক ক্লুগুলো দেওয়া আছে। এই কথাগুলোর উদ্দেশ্য ছিল তোমাকে ভয় লাগানো না, তোমাকে দেখানো এভাবে তুমি তোমার পরীক্ষাটা হচ্ছে। এই বিষয়গুলো প্রমাণ করে 45 পরীক্ষার মধ্যে এই যে 2টা সাবজেক্ট বললাম, মেজর 2টা সাবজেক্ট, 900 নম্বরের মধ্যে 400 নম্বরের কথা বললাম। আমি আর 2টা কথা বলি। মনে করো ম্যাথ, তাহলে ম্যাথের মধ্যে তোমার এখানে কয়টা পার্ট? একটা হচ্ছে মনে করো পাটিগণিত, তারপরে হচ্ছে বীজগণিত, তারপরে কি জ্যামিতি। এভাবেই তো রিটেনের একটা সিলেবাস ডিজাইন করা আছে, তাই না? কিন্তু এখন দেখতে পাবা এখানে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতির মধ্যে পাটিগণিত আসে নেই। ইদানিংকালে পাটিগণিত আসে না। এবং রিটেন পরীক্ষার যে রিটেন পরীক্ষার ম্যাথের মধ্যে অবশ্যই এটা কোত্থেকে হয়? হায়ার ম্যাথ থেকে। এই জায়গাটা যদি ব্যাপারটা এমন যে এখন দেখো প্রিলির যে এমসিকিউ পরীক্ষা, এমসিকিউর যে মেজাজ রিটেনের মেজাজের সাথে যাচ্ছে না। এমসিকিউতে দেখা যাচ্ছে এক ধরনের জেনারেল বা সাধারণ ম্যাথগুলো আসছে, কিন্তু রিটেন গিয়ে সরাসরি উচ্চতর গণিত থেকে তোমাকে সলভ করতে হবে। এখন তুমি এমন অনেক স্টুডেন্ট আছো যারা ম্যাথমেটিক্সে দুর্বলতা থাকবে। দুর্বলতা থাকার কারণে তুমি যদি 1 বছর ধরে প্রিলিতে তুমি স্কিপ করতে পারবে না, কারণ প্রিলি ভালোভাবে প্রিপারেশন না নিলে, প্রিলি যদি পাস না করো তাহলে তুমি টিকবে কেমনে? রিটেন পরীক্ষা দেওয়ার সুযোগ হইতে পাবে না। প্রিলিতে গুরুত্ব দিতে হবে। এখন প্রিলির ম্যাথমেটিক্সগুলো সলভ করার জন্য প্রিলি একটা কোর্স শেষ করার সময় যদি সে রিটেনে আলাদা করে কাজ করে তাহলেই সম্ভব। এই কাজটা আমরা প্রাতিষ্ঠানিকভাবে টেক্সট বই ভিত্তিক সরাসরি 9-10-এর ম্যাথ বই থেকেই এখানে আমরা করাবো। অলরেডি যারা এখানে অ্যাডমিটেড আছে তারা একটা ক্লাস করছে, বুঝতে পারছি? হ্যাঁ, একেবারে সরাসরি ম্যাথ 9-10-এর বই থেকে, যেহেতু 45-এর যে প্রশ্ন, এখানে 100% প্রশ্ন নির্দিষ্ট ওই বই থেকে আসছে। তুমি আমাদের বিশেষ হেল্পলাইনের পেজেই যদি গিয়ে চার্জ দাও, উপরে সার্চ বক্সে লিখে দিলে 45তম বিসিএস লিখিত ম্যাথ, এই কথাটা লিখে দিলে ওখানে প্রশ্নের আলোকে 45-এর ম্যাথ প্রশ্নের অ্যানালাইসিসটা আছে, তুমি ওখানে পাবা।
অর্থাৎ ওখানে ক্লিয়ার করে দেখিয়ে দেওয়া হয়েছে কোন ম্যাথটা বইয়ের কোন ম্যাথের আওতায় আসছে, কোন ম্যাথটা বইয়ের কোন উদাহরণ থেকে আসছে, কোন অনুশীলনীর কততম দাগে থেকে আসছে। বুঝতে পারছি? এই বিষয়গুলো হিসাব করে এখানে তাহলে এখানে তুমি পাটিগণিত পারো, পাটিগণিতে আসলে এসে কিছু নাম্বার তুলে নিবা এরকম কোনো সুযোগ নাই। শুরু থেকে তোমাকে এই বিষয়ে প্রস্তুতি নিতে হবে। এখন ভয় পাওয়ার কিছু নাই। ম্যাথের বিষয়টা হচ্ছে কি জানো, ম্যাথের বিষয়টা হচ্ছে অনুশীলন এবং ট্রু গাইডলাইন। কথা বলতে পারছি? তো স্কুলে আমাদের যে সীমাবদ্ধতাগুলো ছিল, টিচাররা এসেই আমার স্যারদের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে যেটা বলবো সেটা হচ্ছে, স্যাররা এসেই অনুশীলনী খুলে 1 2 3 করাই দিত, মাঝখান থেকে আরেকটা করতো, বারের কাজ দিতে হওয়ার পরে এসে এগুলো পারলাম, না পারলে পরেরটা থেকে আর কয়েকটা সলভ করাই দিছি, শেষ। ম্যাথ ওভাবে হয় না। কথা বলছো কিনা? জিনিসটা কীভাবে কেন আসছে, জিনিসগুলোর সমাধান করার কৌশলগুলো প্র্যাকটিক্যালি এখানে অভিজ্ঞ টিচাররা করাবেন। আচ্ছা, এবার তাহলে ম্যাথের মধ্যে পরিবর্তনটা খেয়াল করছো, পাটিগণিত আছে নাই। কথা বলছো? এবার দেখো, আমি তোমাকে একটা বিষয় বলি, বাংলাদেশ বিষয় বলি। তো বাংলাদেশ বিষয়াবলিতে সাধারণত এই 200 নম্বরের জন্য এখানে অপশন থাকতো। একটু আগে আমি বলছি এখানে 10টা প্রশ্ন আসছে, 10টা প্রশ্নের জন্য কোনো অপশন ছিল না। এটা একটা পরিবর্তন, এটা একটা কিন্তু চেঞ্জ। আগে অপশন থাকতো, এখন কি নাই, অপশন নাই। এভাবে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে চেঞ্জ আসছে। বিজ্ঞানে আইসিটিতে গত পরীক্ষায় তেমন কঠিন কিছু আসে নাই, এই জন্য মেনশন করছি না, যদিও আগের পরীক্ষাগুলোতে কঠিন আসার নজির আছে। যেমন আইসিটিতে এত কঠিন আসছে ইঞ্জিনিয়াররাই অ্যান্সার করতে পারে না 40তম বিসিএসে, এমন ঘটনা ঘটছে। আবার ইংলিশে 38তম বিসিএস, 38তম বিসিএসে ইংলিশে এত কঠিন প্যাসেজ আসছে, যেহেতু আমি নিজে পরীক্ষার্থী ছিলাম, আমার সাথে পরীক্ষার্থী ছিল, আমার সাইড ছিল একজন, সে আমাদের স্টুডেন্ট, সে ক্যাডার হয়ে গেছে ওই ব্যাচে। আমি পরীক্ষা দিচ্ছি না, রিটেন। তো আমি তার পাশে বসার কথা ছিল, প্রিলি পাস করে রিটেন পরীক্ষা দিব এরকম সিদ্ধান্ত ছিল। পরীক্ষা হল থেকে এসেছে, আমাকে বলতে, স্যার আপনি পরীক্ষা দিলে আজকে আমার জীবনটা বেঁচে যাইতো বা অনেকের জীবন বেঁচে যাইতো। হলে অনেক চাপাচাপি ছিল না, কিন্তু আমরা বুঝতেছি না, অ্যান্সার করতে পারেন নাই। ইংলিশে আপনি থাকলে ওই রুমটা অন্তত সমাধান পেয়ে যেত। আমি ঘটনা কতটুকু সিরিয়াস বলি, আজকে ইংলিশ পরীক্ষা, প্রথম পরীক্ষাটা ইংলিশ, দ্বিতীয় পরীক্ষায় আমাকে এসে পোলাফাইন বলছে স্যার আমার সাইড মেনু নাই, পেছনের মেনু নাই। মানে দ্বিতীয় পরীক্ষা দিতে আর যাই নাই। মানে দেখা যাচ্ছে এক রুমে 6-7 জন আর পরীক্ষা দিচ্ছে না। মানে প্রথম পরীক্ষা এত খারাপ করছে, দ্বিতীয় পরীক্ষা দিয়ে কী করবে, সে আর পাস তো করবে না। এমন কঠিন প্রশ্ন মাঝে মাঝে আসে। এই সেন্টার ছিল এই কলেজ, এবং 38তম বিসিএস। প্রশ্ন প্রয়োজনে গুগল থেকে নামিয়ে একটু দেখবা, বুঝতে পারছি। এরকম ঘটনা ঘটে। এখন তোমার প্রতি যে বিষয়, তাহলে 46-এর যে চেঞ্জ আসছে, 46 থেকে যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনটার সাথে আমাদেরকে খাপ খাওয়াতে হবে। সুখবর হচ্ছে কি জানো, এখানে কিছু প্রার্থী আছে যারা এর আগে 2-1টা প্রিলি দিয়েছে, মিস করেছে, সামনের প্রিলিগুলো অ্যাটেন্ড করবে। কিন্তু আমরা যারা এখানে আছি, যারা বেসিক কোর্সের স্টুডেন্ট, আমরা এখনও প্রিলি দিই নাই। তাহলে আমাদের সূচনাটা যেন ভুল না হয়। যেমন আমি কালকে এখন তাকে একজন ক্যাডারই কিন্তু তাকে পরামর্শটা দিচ্ছে, তুমি এক্সাম ব্যাচে হও, তোমার ক্লাস এগুলো দরকার নাই, তুমি এক্সাম ব্যাচে ভর্তি হয়ে লাইব্রেরিতে বসে বসে পড়বা, আর পরীক্ষাগুলো দিলে হেল্পলাইনে পরীক্ষা ভালো হয়, পরীক্ষাগুলো ভালোভাবে মন দিয়ে দিলে তোমার প্রস্তুতি হয়ে যাবে। একজন ক্যাডার হওয়া মানুষই তাকে পরামর্শটা দিচ্ছে। আমার সাথে কথা কিন্তু প্রার্থী বলছেন, আমার সাথে কথা বলতেছে ক্যাডারটাই, সে আমাদের স্টুডেন্ট। বুঝতে পারছি কি না? এই এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে, মনে করো এখন তোমার একজন স্যার, তুমি কোনো একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো একটা কলেজে পড়ো, একজন স্যার তোমাকে বিসিএস নিয়ে পরামর্শ দিচ্ছেন। এখন বিসিএসের উনি ক্যাডার হয়েছেন মনে করো 35তমতে, 38তম একটা ক্যাডার। উনি বিসিএসে বর্তমানে পরীক্ষা কী হচ্ছে না এগুলো আর খবর নেওয়ার সময় নেই, কারণ উনি ওনার ডিপার্টমেন্টে পড়ায়, অনার্সের পড়াশোনা এগুলো নিয়ে উনি ব্যস্ত, ওনার পেশাগত জীবন নিয়ে ব্যস্ত। এখন উনি যেভাবে পরীক্ষা দিয়েছিল, উনি যে মানের করে যে টাইপের যে প্যাটার্নে উনি প্রস্তুতি নিয়েছিল, ওই প্যাটার্নের কথা দিয়ে তোমাকে পরামর্শ দিচ্ছে। উনি কিন্তু বর্তমানের সাথে কোনো আপডেটেড না। এখন ওনার পরামর্শটা তোমার কাছে ইফেক্টিভ মনে হবে, এবং তোমার কাছে মনে হবে যে উনি ক্যাডার কেমন হয়েছে, না হলে উনি পড়েই তো আসছে। কিন্তু ওনার পরামর্শে সমস্যাটা কোথায়? উনি আপডেটেড না, সরকার পরিবর্তন নিয়ে আসছে, উনি পরিবর্তনটা খেয়ালই করে নাই। আমি কথা বলতে পারছি কি না? এই ধরনের ঘটনা যেন না ঘটে, তুমি নিজে একটু সচেতন থাকবা।
আমার কথা একেবারে মুখস্থ করে আমার কথাই তোমাকে শুনতে হবে, আমার কথার বাইরে আর কারো কথা সত্য না, এমন কথা বলছি না। আমি বলছি তুমি সচেতন থাকবা চেঞ্জগুলো নিয়ে। আমি এসে দেখো এতক্ষণ কথা বলছি, অনেক ধরনের পয়েন্ট আছে। আমি এসে হেল্পার এরকম এই করছি সেই করছি, তোমাকে এই কোর্সে ফাটাই ফেলবো, দুনিয়ার সস্তা কোনো কথা বলি নেই। আমি তোমাকে এমন জায়গায় টাচ করেছি যে এই জায়গাটা তোমার ব্যর্থতার কারণ হয়। তুমি এটা সময়ে সময়ে বুঝবা, বুঝতে পারছি কি না? তোমাকে বিশেষ পরীক্ষার পরিবর্তনটা সম্পর্কে সচেতন থাকতে হবে, সময়ের সাথে তাল মিলাতে হবে। আমাদের বিসিএসের প্রিপারেশনটা কি, এটা নিয়ে তুমি দুই একটা গুরুত্বপূর্ণ কথা শুনো। দেখো এখন মন দিয়ে শুনবা। বাংলা, তাহলে বাংলায় আমাদের প্রিপারেশন নিতে হবে কি কি বলো? সাহিত্য এবং ব্যাকরণ। এখন তুমি যদি প্রিপারেশনকে আমরা এখন থেকে শুরু থেকে আজকে যতটুকু কথা বললাম অতটুকুতে তোমার প্রথম মেসেজটা তোমার প্রতি ছিল শুধুমাত্র বিগত বছরের কিছু প্রশ্ন মুখস্থ করাটা বিসিএসের প্রিপারেশন না। বিসিএসের অ্যাকচুয়াল প্রিপারেশন হচ্ছে আমাকে কী করতে হবে? লিখতে হবে। আমাকে কী করতে হবে? লিখতে হবে। লেখাটা কি গতানুগতিক লিখে A+ পাওয়ার পরীক্ষা নাকি সবাইকে ছাপিয়ে যাওয়ার পরীক্ষা? ছাপিয়ে যাওয়ার মধ্যে এখানে একটা তথ্য আমি তোমাকে দিয়ে দিয়েছি, বেশি লিখে কি ছাপিয়ে যাওয়া যায় নাকি কম লিখে ছাপাতে হবে? কম লিখেই ছাপিয়ে যেতে হবে। কম লিখে ছাপিয়ে যাওয়ার জন্য লেখার ভেতরে মান থাকতে হবে। লেখার মান উন্নয়নের জন্য লেখার অনুষঙ্গগুলো, আনুষঙ্গিক বিষয়গুলো, আলংকারিক বিষয়গুলো, ওয়ে অফ প্রেজেন্টেশনগুলো তোমাকে শিখতে হবে। আমি বুঝতে পারছি অনুরূপভাবে। তাহলে এখানে তোমাকে যে কাজগুলো করাবো ব্যাকরণের জন্য, ব্যাকরণে এমন সুন্দরভাবে গুছিয়ে দেবে। এখানে ক্লাস নেবেন আমাদের একজন প্রফেসর। একটা ক্লাস করলে তুমি বুঝতে পারবে খেলা কারে কয়। খেলা বুঝছো? ইভেন আজকেও স্যারের ক্লাস থাকার কথা ছিল, সেমিনারের এখানে আমরা রাখি নাই। জীবনের জন্য ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, অনেক হাই পেইড একজন শিক্ষক। সাহিত্যের জন্য আমরা এখানে দুইটা পার্ট। একটা হচ্ছে আমরা লেকচার শিট দিব। আমাদের লেকচার শিট প্রথম বছর তুমি লেকচার শিট পাবা না। তোমাদের সেশন কয় বছর? 2 বছর। দ্বিতীয় বছরে গিয়ে তোমার লেকচার শিট পাবা। লেকচার শিটের সাথে বাড়ি মেরে যে কোনো বইকে ফেলে দিতে পারবা। এগুলো গিলিওয়ালা লেকচার শিট। এখানে মগজ আছে, এখানে কোনো মস্কারি নাই, তাচ্ছিল্য নাই, ইনফরমেশন আছে। কথা বুঝছো? যেটা যখন অনেক বেশি আপডেটেড ডিস্ট একেবারে সেই রকম লেকচার শিট আমাদেরগুলো। লেকচার শিট থেকে তোমাকে আমরা প্রিলি পাস করানোর জন্য সামারি করে দিব, কিন্তু রিটেন পাস করার জন্য সামারি লাগে না। রিটেন পাস করার জন্য তোমাকে ওয়াইড রেঞ্জে বড় আকারে প্রিপারেশন লাগে। এখানে এই কোর্সটা যাবে উল্টা। প্রথমে রিটেন পড়বা, প্রথমে রিটেন, পরে গিয়ে প্রিলি। কিন্তু কথাটা আমরা ফেসবুকে প্রচার করি না, কারণ যদি শুধুমাত্র এইটুকু কথা সে কেউ শুনে তার কাছে একটা উল্টো মনে হবে, তার কাছে হাস্যকর মনে হবে। আরও একটা ব্যাপার আছে, কথা বুঝছো? এই যে ফাউন্ডেশন বিষয়টা, কারণ হচ্ছে এরা মিথ্যে কথা বলার এই জন্যই সুযোগ নাই। এই যে বেসিক কোর্স যে আমি অনেক আগে চালাইছিলাম, এটার অনেকগুলো ক্লাস, রেকর্ড, পোস্টার, ব্যানার, ভিডিও আমার ফেসবুকে ইউটিউবে আছে। তো এগুলো কখন আপলোড করছি এটা দেখলে বোঝা যাবে না? এরকম মস্কারি করার তো সুযোগ নাই। কথা হচ্ছে এর পরে সবাই শুরু করছে, এই জন্য অনেক কিছু বলি না। তাহলে এখানে আমরা বাংলা সাহিত্য, তো সাহিত্যকে কীভাবে পড়তে হবে? তুমি যেহেতু সাহিত্যের ব্যাপারটা দেখো, সাহিত্যের ব্যাপারটা একটা সময় ছিল শুধু সাহিত্যের ইতিহাস অংশটা পড়েই আমরা, মানে রবীন্দ্রনাথের নাটক কোনটা, রবীন্দ্রনাথের উপন্যাস কোনটা, রবীন্দ্রনাথের ছোটো গল্প কোনটা, নির্দিষ্ট কিছু মুখস্থ করতাম। কিন্তু বিশেষ পরীক্ষায় এখন আরও গভীর থেকে প্রশ্ন আসছে, যেমন যে প্রশ্নটা উদাহরণ দিয়েছিলাম, ঠিক না? এমনভাবে যেহেতু মনে করো সৈয়দ অলিউল্লাহর প্রশ্ন আসছিল এবারে এটাও 45-এর প্রশ্ন। মন দিয়ে শুনো, সৈয়দ অলিউল্লাহর যে কোনো একটা গ্রন্থের যে কোনো একটা উপন্যাসের কী লেখো? সাহিত্য সমালোচনা লিখো। এখন শহীদ অলিউল্লাহ সম্পর্কেই তো তুমি কিছু জানো না, কারণ তুমি পদ্মা নদীর মাঝি পড়ছো মানিক বন্দ্যোপাধ্যায়ের ইন্টারমিডিয়েটে। এখন লাল সালু আসছে, তোমরা লাল সালু পড়ছো না? হ্যাঁ, লাল সালু আসলে তুমি কিছুটা জানো এবং লাল সালু কেন্দ্রিক কিছুটা লিখে দিতে পারবা। এখন সৈয়দ অলিউল্লাহ না আসে, এখন আচ্ছা তুমি যদি লাল সালু পড়ছো, এখন যদি বিশেষ পরীক্ষায় আসে পদ্মা নদীর মাঝি লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের যে কোনো একটা উপন্যাসের সমালোচনা লিখো, তাহলে সাহিত্য কি এখন শুধুমাত্র লেখকের কোনো এক কী লিখছে মুখস্থ ভাষা শিখতে হবে নাকি একটু গভীরভাবে জানতে হবে? এর জন্য আমরা একটা বেস বা ভিত্তি হিসাবে নিব কি জানো? ইন্টারের একটা বই আছে না, ইন্টারের একটা বোর্ড বই আছে, বোর্ড বইটা তুমি নিবা, কারো কাছে না থাকলে জোগাড় করে রাখবা, ওই বইটাই পড়াবো। তাহলে কেন স্যার? কারণ হচ্ছে আমরা যতটুকু অ্যানালাইসিস করেছি বিসিএস পরীক্ষায়, প্রিলি এবং রিটেন উভয় পরীক্ষায় ইন্টারমিডিয়েট সিলেবাস থেকেই প্রশ্নগুলো হয়।
তাহলে আমরা একটা বৃত্তি বই হিসাবে ওই বই কেন্দ্রিক করাবো। এখানে সাহিত্যের উপরে আলাদা করে ডিবেট হবে, জিনিসগুলোকে গোছাবো। এরপরে হচ্ছে ইংলিশ। তাহলে ইংলিশে মূল কাজ হচ্ছে কি? রাইটিং বলো না, মূল কাজ কি? এখন তোমাকে যদি সারা বছর গ্রামার শিখাতে থাকি তাহলে পরে দেখা যাচ্ছে গ্রামারগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। এই জন্য আমরা প্রথম দিকে একেবারে, আবার দেখা যাচ্ছে তোমাকে যদি শুরুতেই রাইটিং নিয়ে কাজ শুরু করি তাহলে গ্রামারের একেবারে লাইনে পদে গ্রামার ভুল হতে পারে। এই জন্য আমরা বেসিক কোর্সকে এমনভাবে ক্লাসগুলো করাচ্ছি। অলরেডি আমি ইংরেজি রাইটিংয়ের ক্লাসও হয়েছে, আবার গ্রামারের ক্লাসও নিচ্ছি। তাহলে গ্রামার প্লাস রাইটিং দুইটা বিষয়ের সমন্বয়ে এমনভাবে আগাবো। এখানে ভোকাবুলারি নিয়ে কাজ থাকবে, ভোকাবুলারি ওয়ার্কশপ থাকবে, আলাদা করে ভোকাবুলারি ওয়ার্কশপ থাকবে। এখন প্রত্যেকটা স্টুডেন্ট, এখানেই সমস্যাটা, তুমি জিএস ক্যাডার হবা কি হবা না, তুমি ক্যাডার পাবা নাকি নন ক্যাডার পাবা, বিশেষ পরীক্ষায় তোমার দৌড়টা কতটুকু শুধুমাত্র ডিটারমেন্ট করে ইংলিশ। ম্যাথমেটিক্সে কত নাম্বার? 50। তুমি মনে করো তুলনামূলক দুর্বল, কম পড়ছো, এখানে তুমি কত পাইছো? 25। এখানে তুমি 20 পাইছো। 20 পেয়ে তুমি এডমিন ক্যাডার পেতে পারো। কিন্তু মনে করো অথবা 50-এর মধ্যে তুমি কত পাইছো? যদি 14 পাও তোমার নাম্বার যোগ হবে কত? 0। কারণ কোনো সাবজেক্টে 30% মানে 1/3 কম নাম্বার পাইলে ওই সাবজেক্টে কী ধরা হয়? ফেল না, ওই সাবজেক্টে 0 ধরা হয়। কারণ ফেল তো হয় না। তোমার টোটাল নাম্বার হচ্ছে কত? 900। এখন তুমি ম্যাথমেটিক্সে 0 পেয়েও যদি তুমি 450 পাও তাহলে তুমি পাস। তো কোনো সাবজেক্টে ফেল করলে ফেল না, সব মিলে ফেল হলে ফেল। আমি বুঝতে পারছি। এই ঘটনা অনেকে মনে হয় জানতা না, এখন থেকে জেনে রাখবা, কথা বুঝছো? তাহলে তুমি যদি 450 পেয়ে যাও 50% মার্কস না, তাহলে তুমি পাস। কিন্তু কোনো সাবজেক্টে যদি 0 পাও সমস্যা নেই। তাহলে শূন্য কীভাবে পাই? 3/1 কম নাম্বার পাইলে 3/1। এখন তুমি 50-এর মধ্যে কত পেয়েছ? 14। তার মানে তুমি কত পেয়েছ? 0 পেয়েও 450 কারোর পক্ষে পাওয়া কি সম্ভব কিনা? অবশ্যই সম্ভব। কেন সম্ভব হবে না? কিন্তু ইংরেজিতে কত নাম্বার? 200 নম্বরের মধ্যে 3/1 নাম্বার কত হয়? মনে করো তুমি 55 পেয়েছ। 55। তাহলে 55 পাইলে কত? 0। তো 200 নম্বরে যদি 0 পাও তুমি কি 450-এ পৌঁছাতে পারবা? তা ঘটনা এখানে। সুতরাং এই জায়গায় তোমাকে এমনভাবে কাজ করতে হবে। আর আরেকটা ব্যাপার, তাহলে স্যার কি ম্যাথকে তাহলে কি অবহেলা করবো? না, ম্যাথ নিয়ে গুরুত্ব আমরা ইংরেজির সমান দিব। কারণ ম্যাথের নাম্বারটা একেবারে গুড পেয়ে যাবা। ম্যাথ সায়েন্সে, এখানে সায়েন্সে ক্লাস করাবে ডাক্তার আরাফিন, আরেকজন ইঞ্জিনিয়ার আছেন। এরা এত ভালো মানের শিক্ষক, এরা তোমাকে জীবনের জন্যই শিক্ষা দিয়ে দিবে। কীরকম শব্দটা নেগেটিভ হয়ে গেল না? জীবনের জন্য শিক্ষা দিয়ে দিবে। এই অর্থে কেন বলছি জানো? মনে করো বিজ্ঞানের প্রত্যেকটা বিষয়, বিসিএসের বিজ্ঞানটার নাম হচ্ছে দৈনন্দিন বিজ্ঞান। দৈনন্দিন বিজ্ঞান কেন নাম দৈনন্দিন জানো? আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট যে সকল বিজ্ঞান দরকার ওই জিনিসগুলা। লাউড স্পিকারের গঠন লিখুন। লাউড স্পিকার আমাদের জীবনের সাথে কানেক্টেড না? অর্থাৎ ডেইলি লাইফের সাথে সম্পৃক্ত। ডেইলি সায়েন্স নাম কি? ডেইলি সায়েন্স। উনি একেবারে প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখিয়ে দেবে। যেমন বায়োলজি পড়ানোর সময় এমনভাবে তুমি নিজে ওই জায়গাগুলোর গড়ের প্রাইমারি বিষয়গুলো নিজের জীবনের জিনিসগুলো জেনে যাবা, অত ক্লিয়ার করে দিবে। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে কোন জায়গায়? রাইটিংয়ে। তো রাইটিংয়ের জন্য অবশ্যই আমরা এখানে গ্রামার প্লাস রাইটিং একসাথে ক্লাসগুলো হবে। ক্লাসগুলো হওয়ার জন্য এখানে প্রথম বছরে, দ্বিতীয় বছরে আমরা ক্লাসগুলো নিব লেকচার শিট ভিত্তিক। কিন্তু প্রথম বছরে আমরা এমনভাবে রাইটিংগুলো শেখাবো যেন যে কোনো একটা স্টুডেন্ট যে কোনো বিষয়ে ইনস্ট্যান্ট লেখার যোগ্যতার অন্তত তার ডেভেলপ হয়। আমি বুঝতে পারছি? এই জন্য ইংরেজি ক্লাসগুলো কোনোভাবে মিস করা যাবে না। তারপরে হচ্ছে আমি তোমাদেরকে এখন এটা দেখাই। এটা হচ্ছে তোমাদের কোর্স প্ল্যান। এখানে 3টে স্টেপ আমরা রেখেছি। স্টেপ 1-এ প্রিলিমিনারি বেসিক। এখানে একটা ব্যাপার খেয়াল করো, এই 2টে স্টেপ একসাথে আগাবে। প্রথম 2টে স্টেপ
একসাথে আগাবে। দেখা যাচ্ছে আমি একটা ক্লাস করাইছি গ্রামারের বেসিক, দ্বিতীয় একটা ক্লাস করাচ্ছি রাইটিং, বুঝতে পারছি কিনা? কিন্তু এখানে এই রাইটিং মানে রিটেন সিলেবাস না, খেয়াল করে দেখবা। রাইটিং মানে কি না, রিটেন সিলেবাস না। রিটেন সিলেবাসের বিষয়গুলোকে তাহলে ক্লিয়ার করানোর জন্য যখন তুমি রাইটিংয়ের স্কিলটা তোমার ডেভেলপ হয়ে যাবে, এই শেষ দিকে গিয়ে আমরা রিটেন সিলেবাসের বিষয়গুলো প্রশ্ন ধরে ধরে সলভ করাবো ওরকম। তাহলে এখানে কয়টা স্টেপ? 3টা। তৃতীয় স্টেপটা হচ্ছে এটা মূলত 48 কোর্সের সাথে লেকচার শিট ভিত্তিক হবে। আর এই জায়গাটা হচ্ছে মূলত রিটেনের সিলেবাস ধরে ধরে যখন তোমার বেসিকটা ক্লিয়ার হবে, যখন তুমি যে কোনো বিষয়ে ইংরেজিতে ভালোভাবে লিখতে পারো, তখন ইংরেজি প্রশ্নটা তখন প্রিভিয়াস রিটেন প্রশ্নগুলো নিয়ে যখন আমি তোমাকে কাজ করাবো, তখন গড় গড় করে এক ক্লাসে অনেক কাজ হয়ে যাবে এরকম বিষয়গুলো। তারপরে হচ্ছে এখানে এই কোর্স প্ল্যানটাতে একটু তোমাকে খেয়াল করতে হবে। এই কোর্স প্ল্যানটা স্টেপ 1, তারপরে হচ্ছে স্টেপ 2, আবার এখানে স্টেপ 3 একটা আলাদা করে আছে। স্টেপ 1-এ তোমরা এই আমাদের যে প্রিলি কোর্স বেসিক কোর্সের স্টেপ 1-এর ক্লাসগুলো কীরকম দেখো। বাংলায় 11টা লেকচার রাখা হয়েছে। আবারও বলছি, লেকচারগুলো রাখা হয়েছে একটা পরিকল্পনার জন্য। এখন মনে করো আমরা যারা প্ল্যান করছি, আমরা যারা জিনিসটাকে গবেষণা করে সিলেবাস দেখে, বই দেখে, একটা স্টুডেন্টের সময় দেখে এই জিনিসটা ভাগ করেছি, কিন্তু টিচার ক্লাস নিতে গিয়ে দেখা যাচ্ছে যেমন শিপন স্যার, ইনি এখানে আমরা লিখেছি কয়টা? 11টা। দেখা যাবে উনি গ্রামারে ক্লাস নিচ্ছে 15টা। কথা বলছো? আবার সাহিত্যের জন্য আলাদা করে ক্লাস আছে না? তাহলে ক্লাসের যে সংখ্যা দেখানো হয়েছে, এই সংখ্যা বাড়বে এটা নিয়ে কোনো নাই, কোনো জায়গায় কম লাগলে কম লাগার সুযোগ নেই, কারণ আমরা ওভাবে হিসাব করে দিয়েছি। তাহলে আমাদের এই বেসিক কোর্সটাতে কয়টা স্টেপ? 3টে স্টেপ। স্টেপ 1-এ তোমাদের কী কী কাজ এগুলো বলে ফেলি। যে প্রথম কাজ হচ্ছে তোমাদের 9-10-এর বইগুলো লাগবে, সবগুলো বই। তাহলে স্যার 9-10-এর ফিজিক্স কেমিস্ট্রিকে লাগবে? হ্যাঁ, আমি একটু করে তোমাদেরকে, তোমরা বুক লিস্ট পেয়ে যাবা। ইভেন তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অথবা অফিসে যাওয়ার সময় কথা বলে নিবা। এখানে বাংলা ব্যাকরণ নিলে হবে, সাহিত্য লাগবে না, প্রথম পত্র লাগবে না। কথা বুঝছো? এবং নতুনটা লাগবে নাকি পুরানটা লাগবে? দুইটাই লাগবে। বিশেষ করে বাংলা ব্যাকরণ পুরানটা লাগবে, নতুনটা না। নতুনটাতে অনেকগুলো অধ্যায়, অনেক, যেমন উপসর্গ হচ্ছে পুরানটাতে 13 পৃষ্ঠা আর নতুনটাতে 1.5 পৃষ্ঠা। কথা বুঝছো? অনেকগুলো বিষয় অনেক করা হয়েছে, মানে বেইজ্জত করা হয়েছে। এই জন্য কোনটা লাগবে? বাংলা ব্যাকরণ পুরাতনটা, ভালোভাবে খেয়াল করো। তারপরে হচ্ছে ইংরেজির ক্ষেত্রে তুমি তোমার বাসায় যে পুরাতন বই আছে ওই বই রাখলেই হবে, ইংরেজির ক্ষেত্রে আলাদা করে লাগবে না। কিন্তু ইন্টারের ইংরেজি প্রথম পত্র বইটা লাগবে। ইন্টারের ইংরেজি প্রথম পত্র, ওটা দিয়ে কী কাজ করবেন দেখো। এখানে তোমাকে আমি একটু পরে এই সিলেবাসে যখন দেখাতাম যেমন তুমি ইংরেজির একটা কোর্স প্ল্যান, ইংরেজির কোর্স প্ল্যান হিসাবে তোমার সাধারণ চিন্তায় মাথায় আসবে কি, ইংরেজি হচ্ছে গ্রামারের কিছু ক্লাস দিবে এইটুকু আর কি না। ইংরেজিতে এখানে 4টা মডিউল আছে। এখানে আমরা রিডিং একটা মডিউল রেখেছি। রিডিংয়ের জন্য আমরা এক্সারসাইজ করাবো, প্যাসেজ এক্সারসাইজ করাবো, পেপার থেকে কাজ করাবো। প্যাসেজের ক্ষেত্রে একটা বৃত্তি বই লাগবে না? সবার কাছে একটা প্যাসেজ, ওই প্যাসেজ নিয়ে আমি আলোচনা করব। প্যাসেজ ভিত্তিক তোমাকে লেখা শেখাবো। এর জন্য আমাদের একটা বৃত্তি বই লাগবে। ওটা কোন ক্লাসের? ইন্টারের ইংরেজি বই। তাহলে বাংলা ইংরেজি গেল। ম্যাথমেটিক্সের জন্য তুমি 9-10-এর বইটা তুমি মার্কার আমাকে দিয়ে যাও। হ্যাঁ, ম্যাথমেটিক্সের জন্য কী করবা? 9-10-এর বই, হায়ার ম্যাথ এবং সাধারণ ম্যাথ দুইটাই লাগবে। কারণ হচ্ছে তোমার প্রিলিমিনারিতে সাধারণ গণিত লাগবে। তাহলে 9-10-এর হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথ। তারপরে হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর জন্য তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটা বই আছে না আগে? হ্যাঁ, বাংলা ইংরেজি কোনো বিষয় নিয়ে কথা আছে। তারপরে হচ্ছে গণিত, বিজ্ঞান, আইসিটি, নাম কি বলছি, রাজনীতি কোষ, বিশ্ব রাজনীতির 100 বছর বই, তবু ওই বইটা পড়তে পারো। আর বাংলাদেশ বিষয়াবলীর জন্য কী কী বলছি, তোমার একটা বাসায় একটা সংবিধান লাগবে, সংবিধান। হ্যাঁ, তারপরে হচ্ছে আর কি লাগবে? পৌরনীতি। তারপরে হচ্ছে কেউ আছো? হ্যাঁ, নিউ ফোর্থ ইয়ার যারা, তারাই এই কোর্সে আসাটা বুদ্ধিমানের কাজ হবে। তোমরা যদি 47 ভর্তি হও, এটা তোমাদের জন্য লস।
ফিজিক্স কেমিস্ট্রি বইও লাগবে। তা ফিজিক্স কেমিস্ট্রি বই স্যার আমরা স্যার কমার্স থেকে পড়ছি, আমরা আর্টস থেকে পড়ছি, আমরা কি ফিজিক্স কেমিস্ট্রি পারবো? ওটাতে তোমার টেনশন নাই। এটা এখানে টিচার জিনিসটা বুঝিয়ে দেবে, কতটুকু বিসিএসে লাগবে ততটুকু, বিসিএসে যতটুকু লাগবে ততটুকু শিক্ষক এখানে ক্লাসেই পড়িয়ে দিবেন এবং বই নিয়ে। এখানে এখানে ক্লাসের সংখ্যা দেখানো হয়েছে মাত্র, আর কিছু না। আমরা ক্লাসগুলো ওভাবেই নিব। এই জন্য এখানে একটা মানুষকে শুধু ক্লাস করানোটাই একটা মানুষের ইমপ্রুভমেন্টের জায়গা না। এখানে ক্লাসের বাইরে আর অনেক কাজ আছে, যেমন ওই যে এসআই নিয়ে কাজ করার কথা বলছি, ডিবেট নিয়ে ডিবেট তো অলরেডি শুরু হয়ে গেছে, কথা বুঝছো? এখানে তোমার থেকে পরীক্ষা নেওয়া, তোমাকে কাজ দেওয়া, ওয়ার্কশপ করানো, এরকম কতগুলো বিষয় আছে। এই জন্য কোন সাবজেক্টে কয়টা ক্লাস এটা আলাদা করে ব্যাখ্যা দিয়ে টাইম ওয়েস্ট করার মতো কিছু নয়। এরপরে 2 নম্বর পার্ট দেখো, স্টেপ 2 কি? রিটেন বেসিক। এখানে মাত্র কয়টা ক্লাস দেওয়া হয়েছে দেখো। স্যার এত কম ক্লাস দিয়ে কি মানে রিটেনের পড়াইতে পারবেন? এখানে আমি তোমাকে আসলে টোটাল রিটেন পড়াবো, রিটেন সিলেবাস শেষ করাবো, ওরকম না। এটা হচ্ছে মূলত আমি সহজ করে বুঝিয়ে বলি। মনে করো একটা স্টুডেন্টকে আমি শেখাবো কীভাবে সে সুন্দরভাবে লিখবে, যে কোনো বিষয়ে তাৎক্ষণিকভাবে সে লিখতে পারবে। হ্যাঁ, এখন তাৎক্ষণিকভাবে যখন লিখতে পারবে ব্যাপারটা তখন সে জানবে। এরপর আমি তাকে দেখাবো বিসিএসের রিটেন পরীক্ষার ইংরেজি প্রশ্ন বের করলাম, ইংরেজি প্রশ্ন বের করে তাকে ওটা আমি সলভ করতে শুরু করলাম। সলভ করার সময় যখন দেখবে যে সে থিমেটিক প্রশ্নের প্রত্যেকটা আনসার নিজ থেকে সে লিখতে পারছে, একটা শব্দও তাকে পেসেজ থেকে কপি করতে হয় নাই, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ, দিস ইজ হাউ আই এম টু টেক প্রিপারেশন। এবং জাস্ট এরপরে তার প্র্যাকটিস দরকার। আমি বুঝতে পারছি? তাহলে এই ক্লাসগুলো হবে, দেখো এই ক্লাসগুলো হবে এই কিসের উপর? লিখিত প্রশ্নগুলোর উপর, লিখিত প্রশ্নগুলোর উপর। প্রত্যেকটা ক্লাসে রিটেন বা রিটেন কোয়েশ্চেন সলভ করা হবে। বুঝতে পারছি তোমাদেরকে? এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 3তে এসে আগামী বছর এসে আবার তোমরা যখন স্টেপ 2তে যাবা, মানে তোমরা যখন 2য় বছরে পৌঁছাবা, 2য় বছর মানে জানুয়ারিতে শুরু হবে ওরকম না, এটা একটা আমরা সময় হিসেব করে করবো। স্টেপ 3তে এখানে এগুলো লেকচারশিট ভিত্তিক, অর্থাৎ রেগুলার একটা কোর্সে যেভাবে হয়। বুঝতে পারছি? এটা ফাইনাল। এখানে এসে তারপরে হচ্ছে এখানে মূল সিলেবাসটা এখানে দেখানোর মতো অনেক কিছু আছে। লেকচার প্ল্যান, তো লেকচার প্ল্যানের মধ্যে তুমি দেখো এই জিনিসটা দেখলেই বুঝবা যে স্যার এরকম মাত্র 6টা। তুমি ভালোভাবে আবার দেখো, এখানে বাংলার ক্লাস রাখা হয়েছে কয়টা? 22টা। মানে এখানে অবশ্যই এখানে 14টা মতো কি আছে? ব্যাকরণ ক্লাস আছে। সাহিত্যের নাম্বার বেশি কিন্তু ব্যাকরণের ক্লাস বেশি, কারণ সাহিত্য নিজে পড়ার দেখিয়ে দেওয়ার জিনিস, ব্যাকরণ বুঝিয়ে দেওয়ার জিনিস। কিন্তু এখানে এসে রাখা হয়েছে ক্লাসের সংখ্যা অনেক কম, কিন্তু শিক্ষক কিন্তু আসলে ক্লাস অনেক বেশি করাবেন। এবং তোমাকে আমি একটু বলে রাখি, এই কোর্স প্ল্যান তুমি কোথাও শেয়ার দিবে না, তোমাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে দিচ্ছি। আমাদের আবারও বলছি, এটাকে অনেক গবেষণা করে রিসার্চ করে জিনিসগুলো করা, এক একভাবে কেউ কপি করে যেন সুবিধা ভোগ না করে। এখানে যে বিষয়গুলো দেওয়া হয়েছে তোমাকে আমি বলে রাখি, এগুলো হচ্ছে বিশেষ রিটেন পরীক্ষার ব্যাকরণের সিলেবাস। বুঝতে পারছি? তোমাকে আমি আন্দাজে কোনো কাজ করাচ্ছি না, তোমাকে আমি আসলেই পরীক্ষার জন্য রেডি করাচ্ছি। পরীক্ষায় লাগবে না এমন কোনো শব্দ এখানে নেই। বুঝতে পারছি? তাহলে এখানে এমনভাবে জিনিসটা আনা হয়েছে, পড়বা কোত্থেকে জিনিসগুলো দেখো। নবম 10ম শ্রেণীর বোর্ড বই প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের শব্দ ভাণ্ডার অংশ স্পেসিফিক করে দেওয়া, অর্থাৎ তোমাকে অপ্রয়োজনীয় সব জিনিস বাদ দিয়ে ডিটেল না পড়ে যেটা দরকারি ঠিক সেটা পড়ার জন্য স্পেসিফিক করে দেওয়া। বোর্ড বইয়ের 3য় অধ্যায়ের একাদশ পরিচ্ছেদ, নবম 10ম শ্রেণীর বোর্ড বইয়ের 2য় অধ্যায়ের প্রথম ও 2য় পরিচ্ছেদ স্পেসিফিক করে দেওয়া। এভাবে সাহিত্য, তাহলে বাংলা সাহিত্যের জন্য বই কি? একাদশ দ্বাদশ শ্রেণীর টেক্সট বইয়ের আলোচ্য গদ্য পদ্য। তাহলে গদ্য পদ্য এগুলো আমি নিজে নিজে পড়বো, এগুলো স্যার আমরা নিজে পড়তে পারি না। টিচারের ক্লাসের গুরুত্বটা কি? টিচার মনে করো, মানে তুমি যখন যে কোনো একজন রাইটার আসবে, ওই রাইটার নিয়ে টোটাল ব্রিফ দিবে। ওই রাইটারের যে সমস্ত যে সমস্ত সৃষ্টিকর্ম নিয়ে বিসিএস রিটেন পরীক্ষায় আসবার সম্ভাবনা আছে, ওই বিষয় নিয়ে টিচার এখানে ক্লাসে ডিটেল পড়াবেন। ওই মানের শিক্ষকই কিন্তু ক্লাস নেবে। আমি বুঝতে পারছি? আবারও বলছি, তুমি ইন্টারে পড়ার সময় একটা শিক্ষক একটা গদ্যকে লাইন বাই লাইন পড়ে পড়ে গদ্যের সারমর্ম বুঝিয়েছে, ওই টাইপ ক্লাস কিন্তু এখানে না। এখানে হবে শিক্ষক রাইটার ভিত্তিক কথা বলবেন, যিনি লেখক ভিত্তিক কথা বলবেন। ওই লেখকের গুরুত্বপূর্ণ যে সকল সৃষ্টিকর্ম আছে, ওই সব সৃষ্টিকর্মের সামারে তোমাকে তো উপস্থাপন করবেন। এই জন্য
বাংলা সাহিত্যের ক্লাস হলে তুমি বাদ দিবা ওরকম না, অন্য ক্লাসের চেয়ে গুরুত্ব দিয়ে ক্লাসে আসবে, কারণ ওটা ক্লাসে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি বুঝতে পারছি? আচ্ছা, তারপরে তাহলে বই হচ্ছে আমাদের একটা টেক্সট বই আছে, আমাদের টেক্সট বইটা রাখতে পারো, কারণ ওখানে প্রত্যেকটা রাইটারের সৃষ্টিকর্মগুলোকে কি করা হয়েছে, এটা কি, হ্যাঁ, সৃষ্টিকর্মগুলোর সামারিগুলো তুলে ধরা হয়েছে, ওটা আমি পরে বুঝাবো। এরপরে ম্যাথমেটিক্সের জন্য এই যে তুমি এই জিনিসগুলো আনা হয়েছে 9-10-এর অঙ্ক বইয়ের, যারা সায়েন্সের আছো বা ম্যাথ বুঝো তারা কিন্তু ধারাবাহিকতা দেখেই বুঝতে পারছো, 9-10-এর বই ভিত্তিক করা হয়েছে। বইগুলো দেখো, সাধারণ গণিত বোর্ড বই, একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের সিলেবাস, সংশ্লিষ্ট অধ্যায়, এটা যখন হবে তখন আমরা দিব। হয়তো আমরা প্রয়োজনে অনেক ক্ষেত্রে, যদিও প্রথম অংশে কোনো লেকচার শিটের কথা নাই, অনেক ক্ষেত্রে আমরা কিন্তু এক্সট্রা নোট দিব। বুঝতে পারছি? তারপরে গাণিতিক যুক্তি, আসারুজ্জামান, এটা আমাদের হেল্পলাইনের ম্যাথ বই, যদি তুমি এক্সট্রা অনুশীলনের জন্য বই রাখতে চাও। আচ্ছা, তারপরে ইংলিশটাকে আমরা কীভাবে দেখিয়েছি দেখো, ইংলিশে পার্টগুলো, পার্ট 1 হচ্ছে গ্রামার, পার্ট 2 হচ্ছে রাইটিং, পার্ট 3 হচ্ছে রিডিং, এবং পার্ট 4 হচ্ছে কি, স্পিকিং। শুধু ইংরেজি কোর্স করার জন্য বেসিক কোর্সের অর্ধেক ফি তোমার দেওয়া দরকার। বিশ্বাস করো, তোমার এই টাকা উঠে যাবে। আজকের এই কথাটা রেকর্ড করে রাখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স তোমার এই শব্দটা মুখ থেকে বের হবে। ঠিক বলছেন, আপনারা এই এফোর্টটা দিয়েছেন অন্তত। বুঝতে পারছি? হ্যাঁ, এখানে প্রথমে গ্রামার পড়ানো হবে, তোমার ধারণার মধ্যেই ছিল তো আমরা গ্রামার দিব এইটুকুই আর কি, ইংরেজি, হ্যাঁ, কিন্তু না, এখানে আমরা কি নিয়ে কাজ করাবো, রাইটিং নিয়ে, বলো না, কী নিয়ে কাজ করাবো, রাইটিংয়ের ম্যাটেরিয়াল হিসেবে আমাদের কী থাকবে, ডেইলি নিউজ পেপার, এবং আমরা নিজেরা কী দিব, আমরা নিজেরা এখানে প্রতিষ্ঠান থেকেই শিট দিব, এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করাবো রাইটিংয়ের জন্য। রাইটিং অনেক কাজ, এখানে জাস্ট আমরা কতগুলো জিনিস নর্মালি দিয়েছি, কিন্তু আমাদের হিডেন প্ল্যান কিন্তু অন্যভাবে। তারপরে হচ্ছে রিডিং কেন লাগবে, কারণ তোমাকে তো আজকের আলোচনার মধ্যে তুমি দেখেছো রিটেন পরীক্ষায় একটা কী আসে, প্যাসেজ আসে। রিডিং মানে হচ্ছে প্যাসেজটাকে পড়ে সলভ করা, ওটাকে রিডিং বলে। বুঝতে পারছি? এখানে প্যাসেজ 1, 2, 3, 4 এভাবে দেখানো হয়েছে। বই কি, ইন্টারের বই, এবং এখানে নিউজ পেপার থেকে এবং আমাদের প্র্যাকটিস থেকে আমরা যেগুলো দিব এগুলো আমরা আলাদা করে শিট দিব। হ্যাঁ, যদিও শিটের কথা কোনো কমিটমেন্ট নাই, কিন্তু আমরা যখন লাগবে তখন দেব। এরপরে প্রথম আমরা বাংলা ডিবেটের পরে আমরা কিসের অ্যারেঞ্জমেন্ট রাখবো, ইংলিশ ডিবেটের। আবার স্পিকিংয়ের উপরে আলাদা করে ক্লাস হবে, কারণ স্পোকেনের জন্য তোমাকে যখন ভাইভাতে তোমাকে প্রেজেন্ট করতে হবে, ভাইভাতে টোটাল ভাইভাতে যদি ইংরেজিতে হয় তুমি কীভাবে ইংরেজিটা দিবা, এটা কিন্তু অনেক কঠিন কিছু না। তুমি যখন এমনিতে সাধারণভাবে কথা বলবা তখন ইংরেজি বলতে যত কঠিন, ভাইভা বোর্ডে কোনো একটা প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেওয়া অত কঠিন না। কারণ ভাইভাতে তোমাকে তো তোমার গার্লফ্রেন্ডের সাথে পার্কে বসলে তুমি কি চিমটি পেছনে মারো না সামনে মারো, এটা কি তোমার ভাইভাতে প্রশ্ন করবে? তাহলে তোমার ডেইলি লাইফের সাথে সংশ্লিষ্ট সব কিছু তোমার ওখানে নাই। তোমার কাছে প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার ভারত সফর নিয়ে তুমি মতামত দাও। অর্থাৎ ইন্টেলেকচুয়াল লেভেল থেকে তোমার নির্দিষ্ট কোনো বিষয়কে উপস্থাপন করার জন্য যে সকল স্পিকিং স্কিল দরকার, ওই জিনিসগুলো আমি বুঝতে পারছি, সহজে তোমাকে শেখানো যাবে। এই জিনিসগুলো এখানে ফর্মালি ক্লাসের মাধ্যমে করানো হবে। তারপরে হচ্ছে বাংলাদেশ বিষয় বলি, এখানে তোমার অনেক কিছু দেখার আছে। একটা স্টুডেন্ট সাধারণত বিসিএস এর প্রিপারেশন শুরু করার সময়ে সে কারেন্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স এ সমস্ত বই পুস্তক নিয়ে সে কী করে, এগুলো পড়াটাকেই বিসিএস প্রিপারেশন মনে করে। কিন্তু আসলে যে এর বাইরে অনেক কিছু আছে, এর বাইরে তোমাকে গুরুত্ব দিতে হবে অন্য জায়গায়। কি লাগবে, ইতিহাস বই, বলো না কি বই, হ্যাঁ, বাংলাদেশের ইতিহাস। আচ্ছা, তারপরে হচ্ছে বাংলাদেশের বিশ্ব পরিচয়, তারপরে হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো লেখকের বই। কত বই লাগবে এখানে দেখো, পরিণতি ও সুশাসন, তারপরে বাংলাদেশের সংবিধান, তারপরে হচ্ছে এই সুশাসন, এটা নবম শ্রেণী বাংলাদেশের বিশ্ব পরিচয়, এটা। অর্থাৎ তোমাকে কোন অংশটা ঠিক কোন বইয়ের কোন জায়গা থেকে পড়বা এটা স্পেসিফিক করা আছে। বুঝতে পারছি কিনা? তারপরে বাংলাদেশের অর্থনীতি দেখো, নবম শ্রেণীর। তারপরে আন্তর্জাতিক তারেক শামসুর রহমানের আন্তর্জাতিক রাজনীতি কোষ, এবং আমাদের একটা টেক্সট বই আছে, পত্রিকার সম্পাদকীয় পড়বা। তারপরে এটা আমাদের বইয়ের নাম লেখা আছে। দেখো, আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে দেখা যাচ্ছে ভূগোল বই পড়তে হবে, খেয়াল করে দেখবা। দেখো, এটা হচ্ছে সাধারণ বিজ্ঞান, আবার জীববিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়। এইগুলো দেখলে তোমার কাছে বিজ্ঞান আবার জীববিজ্ঞান বই। দেখো, এখানে পদার্থের অবস্থা ও পরমাণুর গঠন, রসায়ন বিজ্ঞান নবম শ্রেণীর বোর্ড বইয়ের দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়।
বুঝতে পারছি?